প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। চলে এলাম আজকে আরেকটা ক্লাস নিয়ে। আজকে যে ক্লাসটা আমি করব সেটা ইউনিট 2 এর সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এর আগের ক্লাসে আমি পড়িয়েছি সমুদ্র তরঙ্গ কাকে বলে, সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ, এবং একটা বড় 5 নম্বরের প্রশ্ন আমি করতে বলেছিলাম যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। ওই 5 নম্বরের ওই প্রশ্নটার পাশাপাশি আরেকটা প্রশ্ন তোমাদের 5 নম্বরের জন্য করে রাখতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা, সেটা হলো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। দেখো, সমুদ্র তরঙ্গ কাকে বলে আমি বলেছি। দেখো, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, আমরা যদি সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যাই তাহলে ওখানে দেখব যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নুড়ি কাঁকর বালি, সেগুলো সোয়াশ ব্যাকওয়াশের দ্বারা উপকূলের দিকে আসে, আবার উপকূল থেকে ব্যাকওয়াশের দ্বারা সমুদ্রের দিকে যায়। এইভাবে এই উপকূলীয় অঞ্চলে বিশেষ কিছু ভূমিরূপ যেগুলো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠে, যে ভূমিরূপগুলো আমরা এক এক করে জেনে নেব। এলিটাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। প্রথম নম্বরে যে ভূমিরূপটা আসবে সেই ভূমিরূপটার নাম হলো সৈকত ভূমি বা বেলাভূমি, তাই না? তোমরা বিচ কথাটা শুনেছো আজকাল, হ্যাঁ, মানে বিচ কথাটা বেশি পপুলার, অনেক হিন্দি গানের মধ্যে রয়েছে বিচ, তাই না? তো বিচ মানে অ্যাকচুয়ালি হলো সৈকত ভূমি, যেটাকে বাংলায় আরেকটা প্রতিশব্দ রয়েছে বেলাভূমি। দেখো, সমুদ্র সৈকত কাকে বলা হয়? অ্যাকচুয়ালি সমুদ্র ভৃগুর পাদদেশে সম্মুখ ও পশ্চাৎ তটভূমির উপর সমুদ্র তরঙ্গবাহিত বিভিন্ন আকৃতির নুড়ি কাঁকর বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে মৃদু ঢালু সমতল ভূমির সৃষ্টি করে তাকে সৈকত ভূমি বলে। আমরা যদি এই ছবিটার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এটা হলো সমুদ্রের উপকূল অঞ্চল, তাই তো? এটা সমুদ্রের উপকূল অঞ্চল। এটা আমি পূর্বের ক্লাসেও বলেছিলাম, এটা হলো সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল, আর এটা হলো সমুদ্র। তাহলে দেখো, এই সমুদ্রের জল জোয়ারের সময় একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠে আসে, ভাটার সময় একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত নেমে আসে। আবার এটা হলো উপকূল রেখা, আর এটা ভৃগুর পাদদেশীয় অঞ্চল। এই অঞ্চলটা হলো ভৃগুর পাদদেশীয় অঞ্চল। তাহলে এই যে ভৃগুর পাদদেশীয় অঞ্চল থেকে নিয়ে শুরু করে মহিষোপানের প্রান্তভাগ পর্যন্ত ওই অংশটাকে কি বলা হয়? তটভূমি। আমরা এর আগের ক্লাসে দেখেছি। এই তটভূমির মধ্যে সম্মুখ আর পশ্চাৎ তটভূমি জিনিসটাও আমি বলেছিলাম। তো সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির উপরে এই যে এই অংশটা দেখছো, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই অংশটা, এখানে সমুদ্র তরঙ্গবাহিত বিভিন্ন আকৃতির নুড়ি কাঁকর বালি সঞ্চিত হয়, যার ফলে একটা মৃদু ঢাল বিশিষ্ট সমতল ভূমির তৈরি হয়, যে ভূমিটাকে আমরা বলে থাকি সৈকত ভূমি। তুমি দীঘা গেছো ঘুরতে, দীঘা গিয়ে যে অঞ্চলটাতে আমরা দেখতে পাই যে ভাটার সময় জল নেমে গিয়ে উন্মুক্ত হয়ে যায়, যেখানে আমরা ঘোড়ার পিঠে চড়ি বা তোমার বিভিন্ন দোকানপাট পসরা সাজাই, হ্যাঁ, তোমার যে জায়গাটাকে আমরা উপভোগ করি সেইটাই হলো কিন্তু সি বিচ। যেমন তোমার ওড়িশার উপকূলে, তারপরে তোমার দীঘা উপকূলে, হ্যাঁ, তারপরে তোমার গোয়া উপকূলে এরকম সি বিচ দেখতে পাওয়া যায়। তো এখন কথা হলো যে এই সি বিচটা সৃষ্টি শুধুমাত্র সমুদ্র তরঙ্গবাহিত নুড়ি কাঁকর বালির দ্বারাই নয়, এখানে আরো কয়েকটা বিশেষ বিষয়ের ভূমিকা রয়েছে এই সি বিচ তৈরিতে। যেমন ধরো, এই এখান থেকে নদী আসছে, তো নদীবাহিত নুড়ি কাঁকর বালিগুলো কিন্তু এখানে আসতে পারে। আবার কি বলতো, যে আবহবিকারের ফলে ক্ষয়ীভূত যে নুড়ি কাঁকর বালি, সেগুলো এই তটভূমির উপরে সঞ্চিত হয়ে সৈকত ভূমি তৈরি করে। আবার সোয়াশের ফলে যে সমুদ্র তরঙ্গ সৃষ্ট নুড়ি কাঁকর বালিগুলো রয়েছে, সেগুলো জমা হয়ে এখানে সি বিচের তৈরি করে। এই সি বিচের বেশ কয়েকটা অংশ রয়েছে। যেমন দেখো, যে এটা মনে করো সমুদ্র, এই সমুদ্রের ঠিক কাছাকাছি এই অংশটাই, এখানে ছোট 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 নুড়ি কাঁকর বালিগুলো জমা হয়, অতি সূক্ষ্ম নুড়ি কাঁকর বালিগুলো জমা হয়, যেটাকে লোয়ার বিচ বলা হয় থাকে। কি বিচ বলা হয়?
নিম্ন সৈকত ভূমি। এর ঢাল অনেকটাই কম, মোটামুটি 2 ডিগ্রিরও কম হয়। এর ঢালটা অনেকটা 2 ডিগ্রিরও কম হয়ে থাকে। এর একটু উপরে, একটু উপরের এই অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এই অংশটা, এই যে এই অংশটা মোটামুটি একটু নুড়ি কাঁকর বালিগুলোর পরিমাণ বড়। এই অংশটাকে বলা হয় আপার বিচ। তাহলে নিম্ন সৈকতের উপরের অংশটাকে বলা হয় মানে আপার বিচ বলা হয়ে থাকে। এর ঢাল মোটামুটি 10 থেকে 20 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, তাই না? এরপরে দেখো একেবারে উপরে ঝটিকা তরঙ্গ যতদূর পর্যন্ত আসে। ঝটিকা তরঙ্গ জিনিসটা আমি বলেছিলাম যে যখন প্রবল আকারে বায়ু প্রবাহিত হয় বা ঝড়ের সময় বা সুনামির সময় যে উঁচু ঢেউটা উপকূলের যতদূর পর্যন্ত আসে, যখন যে সর্বোচ্চ ঢেউটা তৈরি হয়ে থাকে ঝড়ের সময় বা সুনামির সময়, তখন ওটাকে বলা হয় ঝটিকা তরঙ্গ। তো ঝটিকা তরঙ্গের যেখানে তরঙ্গ ভঙ্গ ঘটে, উর্মি ভঙ্গ, ওখানেও কিন্তু নুড়ি কাঁকর বালি জমা হয়ে সৈকত ভূমিটা অবস্থান করে, তখন ওটাকে স্ট্রম বিচ বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে এই বিচেরও বেশ কয়েকটা অংশ রয়েছে। আরেকটা জিনিস তোমরা দেখো, এখানে খেয়াল করবে, এখানে দেখো আরেকটা জিনিস, যে এখানে এই বিচের একটা অংশ দেখো, এই সৈকত ভূমির উপরেই কিন্তু অনেক সময় নুড়ি কাঁকর বালিগুলো উপকূলের সমান্তরালে একটু জমা হয়, তাই না? এই জমা হয়ে একটা উঁচু শিরার মতো ভূমিরূপ তৈরি করে, যেটাকে বলা হয় সৈকত শিরা। সৈকত শিরা, বুঝতে পেরেছো? তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো এবার এক এক করে জেনে নেব। বৈশিষ্ট্যগুলো হলো যে নিচু উপকূল রেখা বরাবর প্রশস্ত সৈকত ভূমি এবং উঁচু উপকূল রেখা বরাবর বা খাড়া উপকূল রেখা বরাবর অপ্রশস্ত সৈকত ভূমি গড়ে ওঠে। তাহলে উপকূল রেখাটা যদি নিচু হয় তাহলে কি প্রশস্ত সৈকত ভূমি অর্থাৎ সৈকত ভূমিটা চওড়া হবে, আর যদি উপকূল ভাগটা খাড়া প্রকৃতির হয় তাহলে যে সৈকত ভূমি সেটার চওড়াটা কিন্তু অনেকটাই কম হবে। যেমন ধরো আমাদের ভারতবর্ষর ঢালটা হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, তাই না? তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা পশ্চিম দিক, এটা হলো পূর্ব দিক। ভারতের স্বাভাবিক ঢাল উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে। এদিক দিয়ে যদি আমরা দেখি তাহলে পূর্ব উপকূলটা কিন্তু প্রশস্ত উপকূল, আর পশ্চিম উপকূলটা কিন্তু অনেকটাই সংকীর্ণ উপকূল। কারণ পূর্ব উপকূলটা হলো নিম্ন উপকূল, যার কারণে এর সৈকত ভূমিটা অনেকটাই চওড়া, আর পশ্চিম উপকূলটা খাড়া প্রকৃতির বলে যে সৈকত বা সৈকত ভূমি অঞ্চলটা কিন্তু মানে সংকীর্ণ টাইপের হয়ে থাকে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো দ্বিতীয় নম্বর হলো যে সৈকত ভূমির ঢাল সর্বদা সমুদ্রমুখী হয়। অবশ্যই ঢালটা কোন দিকে? সমুদ্রের দিকে। তাহলে সৈকত ভূমির ঢাল সমুদ্রমুখী হয়ে থাকে। আর একটা কি, যে সৈকত ভূমির উপর সঞ্চিত পদার্থ স্থলভাগ এবং জলভাগ উভয় জায়গা থেকে আসে। আমি বললাম না তরঙ্গ কর্তৃক নুড়ি কাঁকর বালিগুলো জমা হতে পারে, অথবা আবহ বিকারের ফলে ক্ষয়ীভূত পদার্থ জমা হতে পারে, অথবা ভৃগুর পাদদেশীয় ভৃগু বা খাড়া ঢালটা ক্ষয়প্রাপ্ত হয়েও কিন্তু নুড়ি কাঁকর বালিগুলো এগুলোতে জমা হয়ে এই সৈকত ভূমির তৈরি হতে পারে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে সৈকত ভূমি কাকে বলে, সৈকত ভূমির বৈশিষ্ট্য এবং তার সঙ্গে উদাহরণ দিয়ে দিতে হবে। যে ভারতের পূর্ব উপকূলের পুরী, অর্থাৎ পূর্ব উপকূলের যে ওড়িশার পুরী সৈকত ভূমি এবং এই যে দীঘার সৈকত ভূমি, এই সৈকত ভূমিগুলো কিন্তু এক একটা সৈকত ভূমির উদাহরণ। তাহলে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি দিয়ে এই নোটগুলো খুব সুন্দর করে করবে। আর একটা অনেকের প্রশ্ন যে স্যার ছবিগুলো কিভাবে আঁকবো, ছবিগুলো দিন, নোটসে ছবি দিন। দেখো স্টাডি মেটেরিয়ালসে সময়ের অভাবে হয়তো বা ছবিগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, তাই ক্লাসটা যখন করছো দেখো তো আমার নিজের হাতে আঁকা ছবি, এই ছবিগুলো অতি সহজ, এই ছবিগুলো টুক করে এঁকে নাও খাতাতে। তাহলে নোটসটাও টুকে নাও, এটাও এঁকে নাও, বারবার ভিডিও দেখার কোনো দরকার নেই। তুমি নোটসটা খাতায় লিখে নাও, ছবিগুলো এঁকে নাও এবং পরবর্তীতে পাতা উড়ি পড়ে নাও, একদম মুখস্থ হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণই নেই। তাহলে ছবি নিয়ে ওই স্টাডি মেটেরিয়ালসে ছবি খুঁজতে যেও না, ভিডিও থেকে ছবিগুলো কিন্তু টুকটুক করে এঁকে নেবে। চলো দ্বিতীয় নম্বর যে ভূমিরূপটা আমরা দেখব, ভূমিরূপটার নাম সামুদ্রিক বাঁধ। সামুদ্রিক বাঁধ, তাহলে এই সামুদ্রিক বাঁধ কাকে বলে? দেখো সমুদ্র তরঙ্গবাহিত বিভিন্ন আকৃতির নুড়ি কাঁকর বালি ইত্যাদি উপকূলের কাছাকাছি অগভীর সমুদ্রে সঞ্চিত হয়ে উপকূলের সমান্তরালে বা অর্ধচন্দ্রাকারে সঞ্চিত হয়ে
বাঁধের মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে সামুদ্রিক বাঁধ বলে। কিভাবে? সমান্তরালে অথবা অর্ধচন্দ্রাকারে সঞ্চিত হয়। তাহলে সমুদ্র তরঙ্গ বাহিত বিভিন্ন আকৃতির নুড়ি কাঁকর বালি ইত্যাদি কি কোথায় জমা হয়? নুড়ি কাঁকর বালি উপকূলের কাছাকাছি অগভীর সমুদ্রে। ধরো এটা সমুদ্রের উপকূল অঞ্চল, এই যে এটা সমুদ্রের উপকূল, এই সমুদ্র উপকূলের অগভীর অঞ্চলে জমা হয়। তাহলে সমুদ্রের উপকূল এটা মোটামুটি অগভীর অঞ্চল, এই এরিয়াটা অগভীর অঞ্চল। এখানে এই উপকূলের সমান্তরালে হতে পারে অথবা উপকূলের সঙ্গে অর্ধচন্দ্রাকারে এরকম বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করে, যেগুলোকে বলা হয় সামুদ্রিক বাঁধ। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে সমুদ্র তরঙ্গ বাহিত বিভিন্ন আকৃতির নুড়ি কাঁকর বালি ইত্যাদি উপকূলের কাছাকাছি অগভীর সমুদ্রে সঞ্চিত হয়ে উপকূলের সমান্তরালে অথবা অর্ধচন্দ্রাকারে সঞ্চিত হয়ে বাঁধের মতো যে ভূমিরূপ সৃষ্টি করে সেটাকে বলা হয় থাকে সামুদ্রিক বাঁধ। দেখো সামুদ্রিক বাঁধের বিশেষ কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যে এই সব বাঁধ উপকূলের সমান্তরালে অথবা অর্ধচন্দ্রাকারে গড়ে উঠতে পারে। তাহলে উপকূলের সমান্তরালে, যেমন এই বাঁধটা দেখো উপকূলের সমান্তরালে গড়ে উঠেছে, আর এখানে এই বাঁধটা দেখো উপকূলের সঙ্গে অর্ধচন্দ্রাকারে গড়ে উঠেছে। তাহলে এগুলো উপকূলের সঙ্গে অর্ধচন্দ্রাকারে বা আড়াআড়ি ভাবে অথবা উপকূলের সঙ্গে সমান্তরাল ভাবে গড়ে উঠতে পারে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যে বাঁধগুলো সমুদ্রের জলে ডুবে থাকতে পারে অথবা সমুদ্র পৃষ্ঠের উপরে জেগে থাকতে পারে। দেখো যখন জোয়ার হয় এমন কিছু সামুদ্রিক বাঁধ রয়েছে যেগুলো জোয়ারের জলের নিচে চলে যায়, আবার কিছু বাঁধ রয়েছে যেগুলো জোয়ারের সময়েও কিন্তু জলের তলায় যায় না। কিছু বাঁধ রয়েছে যেগুলো ভাটার সময় জলের তলায় নিমজ্জিত হয়। তাহলে এটাই বৈশিষ্ট্য দাঁড়ালো যে বাঁধগুলো সমুদ্রের জলের উপরে জেগে থাকতে পারে, আবার সমুদ্রের জলে কোনো কোনো সময় ডুবেও থাকতে পারে। এটা সামুদ্রিক বাঁধের একটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি? যে এই বাঁধগুলো অনেক সময় উপহ্রদ বা লেগুন দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দেখো তোমরা যদি এই ছবিটার দিকে তাকাও তাহলে আমরা যদি দেখি এখানে, ধরো এখানে সামুদ্রিক বাঁধ গড়ে উঠেছে, এই যে সৈকত সিরা, এখানে একটা সামুদ্রিক বাঁধ গড়ে উঠেছে, এই জায়গায় একটা সামুদ্রিক বাঁধ গড়ে উঠেছে। তাহলে এই সমুদ্রের জলটা কি হবে? এই সামুদ্রিক বাঁধের পেছনে এই জায়গা আটকা পড়ে যাবে, তাই না? আটকা পড়ে গেলে কি হবে? ওই উপহ্রদ তৈরি করে বা লেগুন তৈরি করে থাকে। আমরা এবার এই ছবিতে চলে আসি যে এটা সামুদ্রিক বাঁধ, এই সামুদ্রিক বাঁধের পেছনে এই জায়গায় কি তৈরি হয়েছে? এই জায়গাতে কিন্তু সমুদ্রের জল আটকা পড়ে গিয়ে একটা হ্রদ তৈরি করেছে, যেটাকে বলা হয় লেগুন। এখানেও তৈরি করেছে কি? এখানেও লেগুন তৈরি করেছে, তাই না? এই জায়গাটা তো আমরা লেগুন দেখতে পাবো। তাহলে এটা একটা বৈশিষ্ট্য যে বাঁধগুলি অনেক সময় উপহ্রদ বা লেগুন দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন থাকে। বেশ, তাহলে সামুদ্রিক বাঁধের সংজ্ঞা, বৈশিষ্ট্য। এবার আমরা উদাহরণটা দেখে নেব। ভারতের গোদাবরী এবং কৃষ্ণা নদীর মোহনায় এরকম অসংখ্য সামুদ্রিক বাঁধ দেখতে পাওয়া যায়। বেশ, নেক্সট যে ভূমিরূপ, সেই ভূমিরূপটার নাম হলো, এই সামুদ্রিক বাঁধকে আবার বিশেষ কতগুলো ভাগে ভাগ করা হয়। অবস্থান, আকৃতি এবং গঠন অনুসারে সামুদ্রিক বাঁধগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা দেখে নেব যে কি কি সামুদ্রিক বাঁধ এই সমুদ্র উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠে। প্রথম নম্বর যে বাঁধটা সেটার নাম হলো পুরোদেশীয় বাঁধ, যেটাকে অফশোর বলা হয়ে থাকে। দেখো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যেসব সামুদ্রিক বাঁধের উভয় প্রান্ত উপকূলের সাথে যুক্ত না হয়ে উপকূলের সমান্তরালে বা নদী মোহনার সাথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠে, অর্থাৎ সামুদ্রিক বাঁধগুলো কিভাবে গড়ে উঠবে? উপকূলের সাথে সমান্তরালে। তাহলে এই উপকূল আর উপকূলের সঙ্গে সমান্তরাল ভাবে এই যে সামুদ্রিক বাঁধটা গড়ে উঠেছে, এই সামুদ্রিক বাঁধটাকে বলা হয়ে থাকে পুরোদেশীয় বাঁধ। তাহলে এটা উপকূলের সঙ্গে সমান্তরালে, কিন্তু মনে করো যে এই একটা নদী এখানে এসে পতিত হয়েছে, তাহলে এই নদীর সঙ্গে কিভাবে? আড়াআড়ি ভাবে গড়ে উঠেছে। তাহলে নদী মোহনার সঙ্গে আড়াআড়ি ভাবে এবং উপকূলের সঙ্গে সমান্তরাল ভাবে যে সমস্ত বাঁধগুলো গড়ে ওঠে সেই বাঁধগুলোকে বলা হয়ে থাকে পুরোদেশীয় বাঁধ। একদম খুবই সহজ, আমারই নিজের হাতের আঁকা ছবি, তোমাদের জন্য কষ্ট করে আমি এঁকেছি। এই ছবিগুলো একদম অতি সহজ, তোমরা টুক করে এঁকে নেবে। বৈশিষ্ট্য কি দেখো, যে এইসব বাঁধ উপকূলের সাথে সমান্তরালে গড়ে ওঠে। তাহলে বৈশিষ্ট্য আমরা দেখলাম যে উপকূলের সঙ্গে কিভাবে গড়ে উঠছে? সমান্তরালে গড়ে উঠছে। এই বাঁধের কিছু অংশ সমুদ্র পৃষ্ঠের উপর এবং কিছু অংশ সমুদ্রের জলে নিমজ্জিত থাকে। এই বাঁধের কিছুটা অংশ সমুদ্রের কোথায় জেগে ওঠে? সমুদ্র পৃষ্ঠের উপরে অবস্থান করে,
আর কিছুটা অংশ সমুদ্র জলে নিমজ্জিত থাকে। হতে পারে অর্ধেকটা সমুদ্রের উপরে জলতলের উপরে জেগে রয়েছে, আর এই অর্ধেকটা সমুদ্র জলতলের নিচে ডুবে রয়েছে, তাই না? এই বাঁধের পশ্চাতে সমুদ্রের জল আবদ্ধ হয়ে উপহ্রদ বা লেগুন গড়ে ওঠে। দেখো এই জায়গাতে কি তৈরি হয়েছে, এই যে লেগুন, তাহলে এখানে জল জমে, এখানে সমুদ্রের জল জমে গিয়ে কি তৈরি হয়েছে, উপহ্রদ বা লেগুন গড়ে উঠেছে। উপহ্রদ বা লেগুন কাকে বলে? যার 3 দিক স্থলভাগ এবং একদিক জলভাগের সঙ্গে যুক্ত তাকেই বলা হয়ে থাকে উপহ্রদ। আবারও বলছি, যে সমস্ত হ্রদের 3 দিক স্থলভাগ এবং একদিক জলভাগের সঙ্গে যুক্ত সেগুলোকে বলা হয় উপহ্রদ। তাহলে এই উপহ্রদ গুলো কিন্তু বাঁধের পেছনে গড়ে ওঠে। এরকম পুরোদেশীয় বাঁধও লেগুন দ্বারা বিচ্ছিন্ন থাকে, এটা একটা বৈশিষ্ট্য, তাই না? তাহলে আমরা 3টে বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এবার উদাহরণ দেখো, যে ওড়িশার গঞ্জাম জেলায় রসিকুল্য নদীর মোহনায় চিল্কা হ্রদে একটা দীর্ঘ পুরোদেশীয় বাঁধ রয়েছে। একটা রসিকুল্য নদী, এই নদীর মোহনা অঞ্চলে চিল্কাতে একটা দীর্ঘ পুরোদেশীয় বাঁধ রয়েছে। কোথায়? ওড়িশার গঞ্জাম জেলায়। তাহলে এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। আমরা সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ জেনে নিলাম, ছবিটাও খুব সুন্দর করে এঁকে নাও। নেক্সট যে বাঁধটা আমরা জানবো, অনুতটীয় বাঁধ। দেখো এটাকে বলা হয় লংশোর। আমরা এই অনুতটীয় বাঁধ পড়ার আগে তোমাদের সমুদ্র তরঙ্গে চলে যেতে হবে। যে সমুদ্র তরঙ্গের একটা ভাগে ছিল যে অনুতটীয় তরঙ্গ। অনুতটীয় তরঙ্গ কি? ধরো কিছু তরঙ্গ আসে যেটা সমুদ্র উপকূলের দিকে আছড়ে পড়ার পর সেটা আবার ব্যাকওয়াশ হিসেবে আসে না। কি হয়? এই উপকূলে ধাক্কা লেগে কিছুটা এইরকম ভাবে আসে, তারপরে তখন এটা এদিকে যায়, তখন ওইটাকে বলা হয় অনুতটীয় তরঙ্গ। তাহলে সোয়াশ হিসেবে এলো, কিন্তু ব্যাকওয়াশ হিসেবে সেটা কিছুটা ঘুরে এদিক থেকে এসে আবার এদিকে যায়, তখন ওটাকে বলা হয় অনুতটীয় তরঙ্গ। এই অনুতটীয় তরঙ্গের ফলেই কিন্তু অনুতটীয় বাঁধ গড়ে ওঠে। দেখো উপকূলের কাছাকাছি সৈকত ভূমির উপর উপকূলের সমান্তরালে গড়ে ওঠা জোয়ারের সময় সম্পূর্ণ নিমজ্জিত বাঁধকে বলা হয় অনুতটীয় বাঁধ। এটা হলো সমুদ্রের উপকূল অঞ্চল। এই উপকূলের সমান্তরালে একটা বাঁধ গড়ে ওঠে, যেটা জোয়ার যখন হয় কিন্তু এই বাঁধটা সমুদ্রের জলতলের নিচে চলে যায়। এই বাঁধকে বলা হয়ে থাকে অনুতটীয় বাঁধ। এটা নদীর মোহনায় গড়ে উঠছে, এটা সৈকত ভূমির সমান্তরালে গড়ে উঠছে, উপকূলের সমান্তরালে। এটা কিছুটা অংশ সমুদ্রের জলতলের উপরে থাকে, কিছুটা অংশ সমুদ্র জলতলের নিচে থাকে। এটা সব সময় জোয়ারের সময় সমুদ্র জলতলের নিচেই ডুবে থাকে, তাই না? তাহলে দেখো এই বাঁধের 3টে বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি? অনুতটীয় স্রোতের দ্বারা এইসব বাঁধের সৃষ্টি হয়ে থাকে। তাহলে অনুতটীয় বাঁধটা অনুতটীয় স্রোতের দ্বারা তৈরি হয়ে থাকে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, যে এইসব বাঁধ উপকূলের সঙ্গে প্রায় সমান্তরাল ভাবে গড়ে ওঠে। যেমন ভাবে পুরোদেশীয় বাঁধ সমান্তরালে, ঠিক এটাও উপকূলের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠে। এইসব বাঁধ জোয়ারের সময় সম্পূর্ণরূপে জলের তলায় ডুবে থাকে। যখন জোয়ার হয় আমরা জানি সমুদ্র জলতলের উচ্চতা তখন বেড়ে যায়, তখন এই অনুতটীয় বাঁধগুলো জলের তলায় পুরোপুরিভাবে নিমজ্জিত হয়ে যায়। উদাহরণ, ভারতের ওড়িশা উপকূলে ফ্লোরিডার এসক্যাম্বিয়া উপসাগরে এই ধরনের বাঁধ দেখতে পাওয়া যায়। তাহলে ফ্লোরিডার এসক্যাম্বিয়া উপসাগরে এই বাঁধ দেখা যায়, আর কোথায় দেখা যায়? ভারতের ওড়িশা উপকূলে এই বাঁধ দেখতে পাওয়া যায়। ছবিটা খুব সুন্দরভাবে এঁকে নাও। এরপরে দেখো নেক্সট যে বাঁধটা আছে সেটা হলো প্রতিবন্ধক সৈকত বা প্রতিবন্ধক দ্বীপ, ব্যারিয়ার বিচ বা ব্যারিয়ার আইল্যান্ড। দেখো এই যে ভূমিরূপটা, এই ভূমিরূপটাও এক ধরনের বাঁধ। এটা কি? উপহ্রদ দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন ও সমুদ্র পৃষ্ঠের উপর স্থায়ীভাবে গঠিত সামুদ্রিক বাঁধকে প্রতিবন্ধক সৈকত বলা হয়ে থাকে। দেখো এখানে একটা উপহ্রদ রয়েছে, এই যে উপহ্রদ বললাম, যে হ্রদের 3 দিক, এদিকেও স্থলভাগ, এদিকেও স্থলভাগ, এদিকেও স্থলভাগ, তাহলে যার 3 দিকই স্থলভাগ একদিক জলভাগের সঙ্গে যুক্ত তাকে বলা হয় থাকে উপসাগর বা লেগুন। তো এই উপহ্রদ দ্বারা বা উপহ্রদ বা উপসাগর, এই উপহ্রদ দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন, এই উপহ্রদ দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন যে বাঁধটা আমরা দেখতে পাচ্ছি, এই বাঁধটা যেটা সমুদ্র পৃষ্ঠের উপর স্থায়ীভাবে গড়ে ওঠে, এই সৈকত ভূমি অঞ্চলটাকে বলা হয়ে থাকে প্রতিবন্ধক সৈকত। উপকূল থেকে কিছুটা দূরে তটরেখার সমান্তরালে স্থায়ীভাবে গড়ে ওঠা এইসব বাঁধ কখনো সমুদ্রের জলে নিমজ্জিত হয় না বলে একটা বিচ্ছিন্ন দ্বীপের আগনেই অবস্থান করে। তাহলে এই বাঁধগুলো, এই যে এই একটা বাঁধ, এই বাঁধগুলো কি হয়? উপকূল থেকে কিছুটা দূরে, কোনো সময় সমুদ্রের জোয়ার ভাটা যখনই হোক না কেন সব সময় সমুদ্র জলের তলতলের উপরেই থাকে, যার কারণে এগুলো সবসময় একটা দ্বীপের আকারে অবস্থান করে, যেগুলোকে বলা হয় প্রতিবন্ধক দ্বীপ।
তাই না? এর বৈশিষ্ট্য দেখো যে এই সব বাঁধ উপহ্রদ বা লেগুন দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন থাকে। দেখো সেটাই বললাম যে লেগুন বা উপহ্রদ দ্বারা এই সমস্ত বাঁধগুলো উপকূল থেকে কি হয়, বিচ্ছিন্ন থাকে। উপকূল থেকে কিছুটা দূরে তটরেখার সমান্তরালে গড়ে ওঠা এইসব বাঁধ কখনোই সমুদ্রের জলে নিমজ্জিত হয় না। তাহলে উপকূল থেকে কিছুটা দূরে তটরেখার সমান্তরালে গড়ে ওঠা এই প্রতিবন্ধক বা ব্যারিয়ার ব্রিজগুলো কোনো সময় সমুদ্রের জলে নিমজ্জিত হয় না। উদাহরণ কি দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলের পাদ্রা একটি প্রতিবন্ধক সৈকত এবং আটলান্টা শহরটি একটা প্রতিবন্ধক দ্বীপ। তাই উদাহরণটাও মনে রাখবে, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলের পাদ্রা একটা কি প্রতিবন্ধক সৈকত, এবং ওইখানকারই আটলান্টা একটা শহর রয়েছে যেটা প্রতিবন্ধক দ্বীপের উপরে অবস্থান করছে। তাহলে আমরা এই একটা ভূমিরূপ আমরা জেনে নিলাম। নেক্সট যে ভূমিরূপটা আমরা জানবো সেই ভূমিরূপটার নাম হলো স্পিট। দেখো স্পিট কাকে বলা হয়, এখানে ছবিতে দেখতে পাচ্ছ। দেখো সংজ্ঞাটা আমরা যদি জেনে নিই তাহলে যেসব সামুদ্রিক বাঁধের এক প্রান্ত, এটা এক প্রান্ত হবে, এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত এবং অন্য প্রান্ত সরল বা বক্ররেখার আকারে সমুদ্রের দিকে বিস্তৃত থাকে তাকে স্পিট বলে। তাহলে যে সমস্ত সামুদ্রিক, এটাও কিন্তু এক প্রকারের সামুদ্রিক বাঁধ, এটা সামুদ্রিক বাঁধেরই শ্রেণী বিভাগ চলছে, তাই না? সামুদ্রিক বাঁধের এটা একটা ভূমিরূপ যে যেসব সামুদ্রিক বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত। এই প্রান্তটা কোথায় যুক্ত? স্থলভাগের সঙ্গে যুক্ত। এই প্রান্তটা স্থলভাগের সঙ্গে যুক্ত, অন্য প্রান্তটা এই সমুদ্রের দিকে প্রসারিত। এই ধরনের সরল বা বক্ররেখার আকারে সমুদ্রের দিকে প্রসারিত সামুদ্রিক বাঁধগুলোকে বলা হয়ে থাকে স্পিট, তাই না? এবার দেখো এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। অনুতটীয় স্রোতের দ্বারা বাহিত পদার্থ সঞ্চিত হয়ে এই স্পিড গড়ে ওঠে। এই স্পিড গুলো কি হয়? অনুতটীয় তরঙ্গের দ্বারা, এই যে বললাম না যে এই তরঙ্গটা ভেঙে যাওয়ার পর এই দিক থেকে আসে, তারপরে ও এইদিকে নিয়ে আসে যে স্রোতটা, সেটাকে বলা হয় অনুতটীয় স্রোত। এই অনুতটীয় স্রোতের দ্বারা নুড়ি কাঁকর বালিগুলো সমুদ্রের দিকে প্রসারিত হয়ে এই ধরনের স্পিড গড়ে তোলে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে এই ধরনের বাঁধ উপকূলের সঙ্গে আড়াআড়ি ভাবে গড়ে ওঠে। দেখো উপকূলের সঙ্গে পুরোদেশীয় বাঁধ, তারপরে তোমার এর আগে যে বাঁধটা পড়ালাম প্রতিবন্ধক বাঁধ, এগুলো সবাই কিন্তু উপকূলের সঙ্গে প্রায় সমান্তরালে গড়ে ওঠে। কিন্তু এই বাঁধগুলো কোন ধরনের? এগুলো কিন্তু উপকূলের সঙ্গে আড়াআড়ি ভাবে গড়ে ওঠে, তাই না? এটা উপকূল, সমুদ্র উপকূলের সঙ্গে কি আড়াআড়ি ভাবে গড়ে উঠেছে। এই বাঁধগুলো সমুদ্র উপকূলের সঙ্গে আড়াআড়ি ভাবে গড়ে ওঠে। এবার দেখো সমুদ্রের দিকে প্রসারিত স্পিটের অগ্রভাগ যদি বড়শির মতো হয়, কিসের মতো হয়? দেখো এই ছবিটাতে দেখো তোমরা যে এখানে বড়শির মতো, এটা কিসের মতো? মাছ ধরা বড়শি নিশ্চয় দেখেছো, বা সজনে ডাঁটা পারে না আকর্ষি করে, আকর্ষি বা তোমার বড়শি বা আকর্ষির মতো বেঁকে গেলে তখন সেটাকে বক্র স্পিড বা আকর্ষি স্পিড বলা হয়, হুকড স্পিড বলা হয়। তাহলে এরকম যদি কোন স্পিডের অগ্রভাগটা বেঁকে যায় কিসের মতো? বড়শি বা আকর্ষির মতো, তখন সেটাকে বলা হয় হুকযুক্ত স্পিড বা আকর্ষি স্পিড বা বড়শিরূপী স্পিড। বোঝা গেল? কোন কোন স্পিডে বড়শি বা আকর্ষির মতো একাধিক বাঁক যদি থাকে তাহলে তাকে যৌগিক স্পিড হুক বলা হয়ে থাকে। যেমন দেখো এখানে একটা বড়শির মতো বেঁকে গেছে, আবার এখানে বড়শির মতো বেঁকে গেছে, তো একাধিক হুক দেখতে পাওয়া যাচ্ছে। এই জন্য তখন ওই স্পিডটাকে বলা হয় যৌগিক হুক স্পিড। বুঝতে পেরেছো? এরপরে দেখো যে স্থলভাগ থেকে বিস্তৃত দুটি স্পিড সমুদ্রের দিকে প্রসারিত পরস্পর মিলিত হলে অগ্রভাগ খুব সংকীর্ণ এবং তীক্ষ্ণ হয়, তখন ওই স্পিডকে বলা হয়ে থাকে তীক্ষ্ণাগ্র স্পিড, যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে কাসপেট স্পিড। দেখো এখানে দেখো এটা সমুদ্রের দিকে প্রসারিত অংশটা, উপকূল থেকে সমুদ্রের দিকে প্রসারিত দুটো স্পিড কি হয়েছে? পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলে অগ্রভাগটা কি হয়েছে? করাতের দাঁতের মতো তীক্ষ্ণ হয়ে গেছে। এই ধরনের স্পিডকে বলা হয়ে থাকে কাসপেট স্পিড বা তীক্ষ্ণাগ্র স্পিড। তাহলে আমরা বিশেষ কতগুলো স্পিড দেখতে পেলাম, এরকম আরো রয়েছে। যদি ঘূর্ণির মতো ঘুরে হয় তাহলে সেটাকে ঘূর্ণন স্পিড বলে। আবার অনেক সময় যে যদি কোনো দ্বীপ থাকে এরকম, তাহলে কোন একটা স্পিড এই দ্বীপের চারিদিকে এরকম ঘুরে যায়, তখন সেটাকে বলা হয় লুপ বাঁধ বলা হয়ে থাকে, লুপ বার বা লুপ বাঁধ বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো? তখন ওটাও কিন্তু এক ধরনের স্পিড যেটা ঘুরে গিয়ে একটা দ্বীপকে চারিদিকে বক্ররেখার আকারে সাপের প্যাচের মতো ঘিরে ফেলে,
ওটাকে লুপ বাঁধ বা লুপ বার বলা হয়ে থাকে। উদাহরণ, ভারতের পূর্ব উপকূলের চিল্কা হ্রদের মুখে এরকম 50 কিলোমিটার দীর্ঘ একটি স্পিড দেখতে পাওয়া যায়। তাহলে চিল্কা হ্রদের মুখে 50 কিলোমিটার দীর্ঘ কি দেখতে পাওয়া যায়? একটা স্পিড দেখতে পাওয়া যায়। এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। তাহলে স্পিডের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, ছবিও পেয়ে গেলে। ছবিটা সহজ করে আঁকা আছে, লিখে নাও। নেক্সট যে ভূমিরূপটা রয়েছে, সর্বশেষ যে ভূমিরূপ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে, সেটা হলো টম্বলো। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ। এটা আলাদা করে 2 মার্কের জন্য অনেক সময় চলে আসে যে টম্বলো কি, খুবই ইম্পর্টেন্ট। টম্বলো কি 2 মার্কের জন্য আলাদা করে, এটা কিন্তু পড়ে রাখবে। দেখো টম্বলো কি, যে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কোন বাঁধ যখন এক বা একাধিক দ্বীপকে উপকূলের সাথে যুক্ত করে বা দুটি দ্বীপকে পরস্পরের সঙ্গে যুক্ত করে, তখন সেটাকে বলা হয় টম্বলো। দেখো এটা হলো উপকূল, সমুদ্রের উপকূল অঞ্চল। এই সমুদ্রের উপকূল, এবং এটা কি একটা দ্বীপ, এটা মনে করো একটা বদ্বীপ রয়েছে। তাহলে এই উপকূলের সঙ্গে সমুদ্রের দিকে প্রসারিত একটা স্পিড কি করেছে, কাকে যুক্ত করেছে? দ্বীপকে যুক্ত করেছে। তাহলে এই দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করলো কে? একটা বাঁধ। ওই বাঁধটাকে বলা হয়ে থাকে টম্বলো। খুবই সোজা, খুবই সোজা। যে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যখন কোনো বাঁধ এক বা একাধিক দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে, বা হতে পারে যে এই একটা দ্বীপ আর একটা দ্বীপ রয়েছে এখানে, এখানে একটা বাঁধ দুটো দ্বীপকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে, তো এই ধরনের বাঁধগুলোকে বলা হয় থাকে টম্বলো। বৈশিষ্ট্য কি? টম্বলো একটা দ্বীপের সাথে উপকূলের সাথে সংযোগকারী সেতু বা ব্রিজ হিসেবে কাজ করে, তাই না? যে এখান থেকে এই একটা ব্রিজ আর এই দ্বীপের সঙ্গে উপকূলকে যুক্ত করছে। তাহলে দ্বীপ এগুলো কিসের কাজ করে? সেতুর কাজ করে থাকে, তাই না? আর কি, টম্বলো ও দ্বীপের মাঝে অনেক সময় সমুদ্রের জল আবদ্ধ হয়ে উপহ্রদ গড়ে ওঠে। এই যে এটা টম্বলো আর এটা হলো উপকূল ভাগ। এইখানে কিন্তু জল জমে গিয়ে অনেক সময় কি তৈরি হয়ে থাকে? এই জায়গাতে জল জমে গিয়ে অনেক সময় উপহ্রদ বা লেগুন গড়ে উঠতে পারে। এখানটায় কিন্তু লেগুন গড়ে উঠতে পারে বা উপহ্রদ গড়ে উঠতে পারে, তাই না? আচ্ছা, আরেকটা কি, এগুলো উঁচু হয় এবং সর্বদা জলতলের উপরে জেগে থাকে। এই টম্বলো গুলো সর্বদা উঁচু হয় এবং সব সময় জলতলের উপরে জেগে থাকে। এই ছিল তোমার সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই নোটটা 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, ছবি নিয়ে স্টাডি ম্যাটেরিয়ালসে কোনো কমপ্লেন করো না। এখানে তোমরা ভিডিওটা যখন লেকচারটা শুনছো তখনই ভিডিওটা পজ করে ছবিগুলো একটু এঁকে নাও রাফ খাতাতে, তাহলে কি পড়তে সুবিধা। আর দেখো 5 নম্বরের নোটস গুলোতে ছবি দিলে একদম চরম উত্তম, তাই না? এবার 5টাতে 5টা ছবি যদি না দেওয়া সম্ভব হয় সময়ের অভাবে, তাহলে 3টে দাও, 4টে দাও, কিন্তু ছবিগুলো দেওয়া মানে দিতেই হবে, তবে তোমার 5 মার্ক এর মধ্যে কোনো নম্বর কাটা পড়বে না। আশা করি বুঝতে পেরেছো ক্লাসটা, এবং এটা খুবই সহজ জিনিস। লেকচারটা যদি মন দিয়ে শোনো, একটা জিনিস দেখো, আমাদের ওই ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে হবে। যে স্যার লং হয়ে যাচ্ছে, স্যার একটু শর্ট করলে ভালো হতো। পড়াশোনা জিনিসটা অধ্যবসায়ের জিনিস, মানে কি বলবো, অভ্যেসের জিনিস, মনোযোগের জিনিস। তুমি যদি মনোযোগ দিয়ে না শোনো তাহলে কোনো জিনিসই ভালো লাগবে না। আর আমরা রিল দেখি তো 15 সেকেন্ডের ব্রেন, 15 সেকেন্ডের স্থায়িত্ব আমাদের ব্রেন। একটা রিলস দেখছি, ভালো লাগলো না, পট করে একটা টেনে দিই। তো এই 15 সেকেন্ডের ব্রেন কি করে 1 ঘন্টার ক্লাস শোনার? তাহলে কি, ভালো ছেলেমেয়েরা অবশ্যই কিন্তু একটা লেকচার মন দিয়ে শুনবে। অবশ্যই মন দিয়ে শুনলে কোনো রকমের বুঝতে অসুবিধা হবে না। আর ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই কিন্তু মানে মেসেজ করে জানাবে যে স্যার কেমন লাগছে, বুঝতে পারছো কি না পারছো। আমাকে আরো যদি মানে সেরকম হয় তাহলে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।